প্রিয় ছাত্ররা, আমি রাবেয়া বেগম, সহযোগী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, সরকারি বিজ্ঞান কলেজ। তোমাদেরকে আমার আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। ক্লাস শুরু করার পূর্বে আমি তোমাদেরকে আমার ইমেইল অ্যাড্রেসগুলো দিচ্ছি। তার কারণ হচ্ছে, তোমাদের এখন যেটা সবচেয়ে প্রবলেম তোমরা ফেস করছো, যে তোমরা প্রশ্ন করতে পারছো না ক্লাসগুলো সরাসরি না হওয়ার কারণে। ক্লাসগুলো সরাসরি না হওয়ার কারণে প্রশ্ন করা না গেলেও তোমরা কিন্তু কমেন্টে জানাতে পারো, যেই জায়গাগুলো না বুঝবে সেই জায়গাটা প্রশ্ন করে তোমরা কমেন্টে জানাবে বা ইমেইলে জানাবে। আমরা অবশ্যই চেষ্টা করব তোমাদের সেই প্রশ্নগুলোর উত্তর দিতে, কিংবা সেই প্রশ্নগুলো পরবর্তী ক্লাসে পুনরায় সেই জায়গাগুলো আলোচনা করব। তাহলে এই কথাগুলো আমি আগের ক্লাসগুলোতে বলেছি, কিন্তু যেহেতু তোমরা শেষ পর্যন্ত হয়তো দেখো না, সেই কারণে হয়তো সেটা তোমাদের পর্যন্ত পৌঁছায় না। তাহলে আসো আজকে আমাদের মূল আলোচ্য সূচি যেটা, সেটাতে আমরা যাই। আমরা ভৌত আলোক বিজ্ঞানে ছিলাম। আমরা ভৌত আলোক বিজ্ঞানের আজকে দ্বিতীয় পর্বের ক্লাসটা শুরু করছি। আজকের আলোচ্য সূচি: এখানে দেখো, আমাদের হাইগেন্সের নীতি, ব্যতিচার, এই দুটো শব্দই নতুন, এবং এই দুটো শব্দই আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমে আসি হাইগেন্সের নীতি। পানির এই তরঙ্গটি তোমরা সবাই দেখেছো। পানিতে একটি ঢিল মারলে সেটি তরঙ্গ আকারে চারদিকে ছড়িয়ে পড়ে। আলো তাই, আলো তরঙ্গের মতো চারদিকে ছড়িয়ে পড়ে। আমরা ভৌত আলোক বিজ্ঞানের প্রথম ক্লাসে বলেছি, এই অধ্যায়ের মূল যেটি, আলোকে আমরা তরঙ্গ হিসাবে বিবেচনা করব। তাহলে আলো তরঙ্গ আকারে এভাবে চারদিকে ছড়িয়ে পড়ে। চারদিকে যখন ছড়িয়ে পড়ে তখন তরঙ্গ মুখ তৈরি হয়। তরঙ্গ মুখ জিনিসটা কি? যে তরঙ্গ মুখ হচ্ছে সমদশা সম্পন্ন কণার গতিপথ। সেগুলোকে যদি আমরা যোগ করি তাহলে আমরা তরঙ্গমুখ পাই। তরঙ্গমুখ উৎস থেকে, এইটিকে যদি আমরা বলি আলোর উৎস থেকে যত দূরে যেতে থাকে তার বক্রতা কমে সরল রৈখিক প্লেন হতে থাকে। তরঙ্গমুখ যখন উৎস থেকে দূরে যাবে। হাইগেন্সের নীতিতে দেখো, এইটি আলোক উৎস, আলো চারদিকে ছড়িয়ে যাচ্ছে। ছড়িয়ে গেলে এই যে নতুন তরঙ্গমুখগুলো তৈরি হয়, সেই তরঙ্গমুখ, ধরো এটা একটা নতুন তরঙ্গমুখ, এটি সিলিন্ডারিক্যাল বা বৃত্তীয় যদি আমরা বলি, আর এটা হচ্ছে প্লেন। তাহলে এই নতুন তরঙ্গমুখের প্রত্যেকটা বিন্দুকে হাইগেন্স বলেছে প্রত্যেকটা বিন্দু আবার আলোক উৎস হিসাবে কাজ করে, যার নাম দেওয়া হয়েছে গৌণ তরঙ্গ উৎস। তাহলে এই যে তরঙ্গমুখ বলছি, তরঙ্গমুখটা কি দেখো, এই যে তরঙ্গটা যাচ্ছে সেই তরঙ্গের এই বিন্দুগুলো কি একই দশায় আছে। তাহলে সেগুলোকে যদি আমরা যোগ করি সেটি হচ্ছে তরঙ্গমুখ। তরঙ্গমুখ, ধরো এটি উৎস থেকে আলো, এটি একটি নতুন তরঙ্গমুখ তৈরি হলো। এই তরঙ্গমুখের প্রত্যেকটা বিন্দু নতুন উৎস হিসাবে কাজ করবে, যার নাম হচ্ছে গৌণ তরঙ্গ উৎস। এই গৌণ তরঙ্গ প্রত্যেকটা বিন্দু মূল যেই সোর্স, সেই সোর্স যেই বেগে যাচ্ছিল সেই বেগে আবার যেতে থাকে। হাইগেন্সের এই নীতি অনুযায়ী আমরা আলোর কিছু ধর্ম ব্যাখ্যা করি।
এখানে দেখো একটা সমতলীয় তরঙ্গমুখ, সেই তরঙ্গমুখের প্রত্যেকটা বিন্দু, আমরা বলেছি প্রত্যেকটা বিন্দুকে আমরা গৌণ তরঙ্গ উৎস হিসাবে ব্যবহার করতে পারি। তাহলে এখানেও একটা সোর্স আছে, সেই সোর্স থেকে আলো তরঙ্গ আকারে চারদিকে ছড়িয়ে যাচ্ছে। আমরা এই নতুন তরঙ্গমুখের মুখ যেটি তৈরি হবে সেটাকে, সেই বিন্দুগুলোকে আমরা, এই বিন্দুগুলো কি যে কোনো বিন্দু, এখানে প্রত্যেকটা বিন্দু, তাহলে আমরা এরকম একটা নতুন তরঙ্গমুখ পেতে হলে আমরা কি করব, যেই বিন্দুটা নিব আমরা সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ আঁকবো। বৃত্তচাপ আঁকলে সেই বৃত্তচাপের স্পর্শক বরাবর যদি আমরা স্পর্শকগুলো যোগ করি তাহলেই আমরা পাবো নতুন তরঙ্গমুখ। এবং এই তরঙ্গমুখ সোর্সের যেই বেগ ছিল সেই বেগে সামনের দিকে এগিয়ে যায়। হাইগেন্সের নীতিটি সমতল এবং গোলীয় দুই ধরনের তরঙ্গমুখের ক্ষেত্রেই প্রযোজ্য। এটি দেখো সমতলীয় তরঙ্গমুখ। আমরা এই যে বিন্দু নিয়েছি 4টা বিন্দু, এখানে ইচ্ছা করলে তুমি 8টা বিন্দু নিতে পারো, 10টা বিন্দু নিতে পারো। বৃত্তচাপগুলো আঁকা হয়েছে একই ব্যাসার্ধ নিয়ে, এবং এইটি নতুন তরঙ্গমুখ। গোলীয়টার ক্ষেত্রেও দেখো যে আমরা কিছু বিন্দু নিয়েছি, এগুলোকে বলবো গৌণ তরঙ্গ উৎস। আর যেখান থেকে আলোটা ছড়াবে সেটাকে, মূলটাকে বলবো প্রাইমারি সোর্স, আর এগুলোকে বলবো গৌণ সোর্স। এগুলো একই বেগে, প্রথমটির যে বেগ ছিল সেই একই বেগে চতুর্দিকে যাচ্ছে। এই হচ্ছে হাইগেন্স। হাইগেন্স তার নীতিটি 1660 সালে প্রকাশ করে, কিন্তু এটি মানে অনেক পরে জনসমক্ষে আসে, সেটি আসে 1678 সালে। হাইগেন্সের নীতিটি দেখো, আমরা যদি ভাষায় বর্ণনা করি, তরঙ্গমুখের উপরস্থ সকল বিন্দু এক একটি বিন্দু হিসেবে গণ্য হবে যা থেকে গৌণ তরঙ্গ উৎপন্ন হয়। গৌণ তরঙ্গ মূল তরঙ্গের দ্রুতিতে সামনের দিকে অগ্রসর হয়। তাহলে হাইগেন্সের নীতি আমরা বর্ণনা করতে পারব। হাইগেন্সের নীতির প্রয়োগ, এটি আলোর প্রতিফলন। আলোর প্রতিফলন আমরা হাইগেন্সের নীতির সাহায্যে ব্যাখ্যা করতে পারি, আলোর প্রতিসরণ ব্যাখ্যা করতে পারি। এটি আমাদের আজকের নতুন যেটি আমরা শিখব, ব্যতিচার। হাইগেন্সের নীতির সাহায্যে আমি যে তোমাদেরকে একটা চিত্র দেখিয়েছি, যে ছিদ্র দিয়ে যখন আসবে সেখানে একটা গৌণ উৎস হিসাবে কাজ করবে এবং সে তরঙ্গ আকারে ছড়িয়ে পড়বে। এইটি হচ্ছে ব্যতিচার, এটি হচ্ছে অপবর্তন। আমরা হাইগেন্সের নীতির সাহায্যে আলোর সরলরৈখিক গতি, প্রতিফলন, প্রতিসরণ, অপবর্তন, ব্যতিচার ব্যাখ্যা করতে পারি। হাইগেন্সের এই নীতিটি শুধু আলোক তরঙ্গের জন্য না, এটি স্থিতিস্থাপক তরঙ্গ যেটি তার বেলাও প্রযোজ্য। অর্থাৎ আমরা একটা স্প্রিংকে যদি তরঙ্গ তৈরি করি স্প্রিংয়ের জন্য, সেখানেও কিন্তু এই নীতিটি প্রযোজ্য হবে। আর তড়িৎচুম্বক তরঙ্গ যেটি, সেটিতেও তো অবশ্যই এটি প্রয়োগ করা যায়। এখন আমরা একটা অ্যানিমেশন চিত্র দেখছি তরঙ্গমুখের। দেখো তরঙ্গমুখটা কিভাবে তৈরি হচ্ছে। আলোর ব্যতিচার আমাদের আজকের মূল আলোচ্যসূচি। এই যে তরঙ্গ, সেটি আলোর ব্যতিচার কিন্তু শুধু আলোর জন্য না, এটি শব্দ তরঙ্গের জন্য প্রযোজ্য, পানির তরঙ্গের জন্য প্রযোজ্য। এখানে দেখো দুটি তরঙ্গ, পানিতে দুটি বিন্দুকে কেন্দ্র করে যদি দুটি তরঙ্গ তৈরি হয়, সেই তরঙ্গগুলোর যদি একটি আরেকটার উপরে এসে পড়ে, সেটাকে আমরা বলি উপরিপাতন। উপরিপাতনের ফলে কি হয়? আলোর ক্ষেত্রে আমরা বলি যে কোথাও উজ্জ্বল আলো তৈরি হয়, কোথাও অন্ধকার
সৃষ্টি হয়। শব্দের ক্ষেত্রে বলি, জোরে শব্দ শোনা যায় বা কখনো শব্দ শোনা যায় না। এইটি পানির উপর যদি তুমি তেল ফেলো, সেখানে যদি আলো পড়ে, তাহলে আমরা রঙিন কিছু জিনিস মনে হয় যেন ভাসছে। এইটি কিন্তু আলোর ব্যতিচারের জন্য হয়। এটি দেখো সাবানের বুদবুদ। তোমরা ছোটবেলায় নিশ্চয়ই ফু দিয়ে সাবানের বাবুল সেটা উড়াও। সেটা যখন বাতাসে উড়ে সানলাইট পড়লে বা ঘরের ভিতরেও লাইট পড়লেও সেটার ভিতরে কিন্তু রংধনুর মতো দেখা যায়। এই জিনিসগুলো কিন্তু তৈরি হয় আলোর ব্যতিচারের জন্য। আলোর ব্যতিচার দুটি উৎস সুসংগত থেকে নির্গত সমান কম্পাঙ্ক ও বিস্তারের দুটি আলোক তরঙ্গের উপরিপাতনের ফলে পর্যায়ক্রমিক উজ্জ্বল ও অন্ধকার অবস্থা সৃষ্টি হওয়াকে আমরা আলোর ব্যতিচার বলি। এখানে দেখো ব্যতিচারের ক্ষেত্রে আমার কতগুলো নতুন শব্দ এসছে। আমরা দুটো উৎস বলছি, সেই উৎসটাকে কি বলছি? সুসংগত উৎস। সেই সুসংগত উৎসটা কেমন? তার কম্পাঙ্ক সমান থাকবে এবং বিস্তার সমান থাকবে, এবং সেখানে কি হবে? আলোর উপরিপাতন হবে। সুসংগত উৎস থেকে আলো নির্গত হবে এবং সেখানে উপরিপাতন ঘটলে আলোর পর্যায়ক্রমিক উজ্জ্বল এবং অন্ধকার অবস্থা সৃষ্টি হয়। এই ঘটনাকে আমরা বলি আলোর ব্যতিচার। তাহলে আমাদের আলোর ব্যতিচার বুঝতে হলে উপরিপাতন নীতি এবং সুসংগত উৎস কেমন, উপরিপাতন নীতির সাথে পথ পার্থক্য এবং দশা পার্থক্যের সম্পর্ক, সেগুলো একটু আমরা আলোচনা করে তারপর ব্যতিচারের মূল গাণিতিক বিশ্লেষণে যাব। সুসংগত উৎস, আমাদের ঘরে যে লাইট আমরা ব্যবহার করি সেখান থেকে দেখো যে আলোটা বের হয়, সেগুলো ছবি দেখে বুঝছো যে এটার কম্পাঙ্ক সমান না। যে আলোগুলো বের হচ্ছে তার কম্পাঙ্কগুলো সমান না। এরকম কম্পাঙ্ক সমান না হলে সেগুলোকে আমরা সুসংগত উৎস বলি না। সুসংগত উৎস হতে হলে কি হতে হবে? এই চিত্রটা দেখো, এখানে সবগুলোর বিস্তার সমান এবং কম্পাঙ্ক সমান। এরকম যখন হয় তখন সেই উৎসকে আমরা সুসংগত উৎস বলি। এটা সুসংগত উৎস থেকে তরঙ্গ দৈর্ঘ্য এরকম হবে না। এখানে তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্ক আলাদা। তাহলে সুসংগত তরঙ্গর জন্য যে শর্ত, সেটা কি? দুটি উৎস থেকে নির্গত রশ্মির বিস্তার সমান থাকবে। এখানে দেখো এই দুটা তরঙ্গের বিস্তার সমান। বিস্তার মানে সাম্য অবস্থা থেকে সর্বাধিক যেই দূরত্ব অতিক্রম করে সেটা উপরের দিকে বা নিচের দিকে। আর কি থাকবে? কম্পাঙ্ক বা তরঙ্গ দৈর্ঘ্য সমান হতে হবে। এই চিত্রটি দেখো, তার কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু রিলেটেড। কম্পাঙ্কের সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক তোমরা জানো, যে কম্পাঙ্ক বা তরঙ্গ দৈর্ঘ্য যে কোনো একটা দিয়ে আমরা বলতে পারি সেটা সমান হবে। আর কি হবে? একই দশা বা ধ্রুব দশা পার্থক্য বজায় থাকবে। যদি তাদের মধ্যে দশা পার্থক্যটা একই দশায় থাকে কিংবা একটা নির্দিষ্ট দশা পার্থক্য বজায় রেখে যদি চলে, তাহলে সেটি সুসংগত উৎস হবে। তাহলে এই দুটা তরঙ্গ একই দশায় আছে, এখানে আছে, একই অবস্থা। দশা মানে অবস্থা, কেমন অবস্থা। আর ধ্রুব দশা পার্থক্য মানে এটা দেখো, এখানে শুরু হয়েছে 0 থেকে আর এখানে শুরু হয়েছে মানে ম্যাক্সিমাম থেকে। তাহলে এই যে তার সাথে একটা নির্দিষ্ট দশা পার্থক্য সবসময়, মানে এটার সাথে এটা 90 ডিগ্রি দশা পার্থক্য সবসময় বজায় রেখে চলছে। তাহলে এই ধরনের উৎস যখন হবে তখন সেই ধরনের উৎসকে আমরা সুসংগত উৎস বলি।
সুসংগত উৎসের সংজ্ঞাটা আমরা দেখি। আমরা সংজ্ঞায় যদি বলি, সুসংগত উৎস দুটি উৎস থেকে নির্গত আলোক তরঙ্গ দৈর্ঘ্যের কম্পাঙ্ক বা তরঙ্গ দৈর্ঘ্য সমান, বিস্তার সমান বা প্রায় সমান, দশা সর্বদা পরস্পরের সাথে একই হলে বা নির্দিষ্ট দশা পার্থক্য বজায় থাকলে এইরূপ দুটি ক্ষুদ্র এবং খুব কাছাকাছি স্থাপিত আলোক উৎসকে সুসংগত উৎস বলে। এখানে দেখো, আমি আগের যে যা বলেছি সেখানে আমরা কিন্তু এই কথাটা বলিনি যে দুটি ক্ষুদ্র উৎস। এই উৎসটা ক্ষুদ্র এবং এই উৎস দুটো কিন্তু খুব কাছাকাছি থাকতে হবে। নতুন দুটা কথা যে তারা খুব ক্ষুদ্র উৎস হিসাবে বিবেচিত হবে এবং উৎস দুটির মধ্যে অবস্থান খুব কাছাকাছি থাকবে। তাহলে এই ধরনের উৎসকে আমরা সুসংগত উৎস বলবো। সুসংগত উৎসের উদাহরণ লেজার লাইট। আবার আমরা যে কথা বলি সেই কথা যখন তড়িৎ সিগন্যালে পরিণত হয়, সেই শব্দ তরঙ্গ থেকে যদি উৎপন্ন যেটি ইলেকট্রিক সিগন্যালে যখন পরিণত হয় তখন কিন্তু সেগুলো সুসংগত উৎস হিসাবে কাজ করে। এখানে দেখো, এটি লেজার লাইট। লেজার লাইট থেকে নির্গত কম্পাঙ্ক একদম সমান, আর এই যে এলইডি লাইট তার থেকে যেগুলো বের হয়েছে আলো, তার কম্পাঙ্ক বিস্তার সমান না। সেটা কোহারেন্ট সোর্স না, সুসংগত উৎস না, আর এটা সুসংগত উৎস লেজার লাইট। আমরা পরীক্ষাগারে সুসংগত উৎস তৈরিতে সোডিয়াম আলো ব্যবহার করব, একবর্ণী আলো। সোডিয়াম আলো ব্যবহার করা হয় সুসংগত আলো তৈরির জন্য। এবার আসি আমরা দশা পার্থক্য এবং পথ পার্থক্য নিয়ে। আমরা তরঙ্গের সমীকরণ আমরা জানি সাইন বা কস দিয়ে করি, তাই না? তাহলে এখানে দেখো, এখান থেকে যদি চারটা শুরু করি, t=0, এটা সাইন কার্ভ। তাহলে একটা পূর্ণ কম্পন কখন সম্পন্ন হবে? 360 ডিগ্রি গেলে, তাই তো? এখান পর্যন্ত আসলে পাই 180, তারপর এখানে আসলো 2π 360 ডিগ্রি। একটি পূর্ণ কম্পন সম্পন্ন করতে সে যে দূরত্বটুকু অতিক্রম করলো সেটাকে আমরা বলি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। তাহলে দেখো, ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য যখন হয় তখন তার দশার পরিবর্তন হয় 2π, মানে 2π পরে সে একই দশায় ফিরে আসে। তাহলে এখানে দেখো, যদি আমরা অর্ধেক ধরি 90 ডিগ্রি, 90 ডিগ্রিতে তার পথ পার্থক্য, এখান থেকে এখানে পথের পার্থক্য হচ্ছে ল্যামডা। তাহলে এখানে পথের পার্থক্য কতটুকু হবে? π/2 λ/4, 4 ভাগের 1 ভাগ। এখানে আসবে λ/2, এখানে আসবে 3 λ/4, আর এখানে হবে ল্যামডা, তাই তো? এটা 4টা ভাগে আমরা ভাগ করতে পারি। প্রথম অর্ধেকের অর্ধেক, 4 ভাগের 1 ভাগ, কোয়ার্টার। এখানে অর্ধেক, এখানে 4 ভাগের 3 ভাগ, এখানে সম্পূর্ণটুকু। তাহলে এভাবে দশার সাথে পথ পার্থক্যের সম্পর্কটা যদি আমরা, এটা ঐকিক নিয়মেই আমরা বের করতে পারি, বা এভাবেও তোমরা বুঝছো যে 2π এর জন্য 2π দশা পার্থক্য হয় ল্যামডা পথ পার্থক্যের জন্য। তাহলে এখানে দেখো, আমরা ঐকিক নিয়মেই একটু বের করি যে ল্যামডা পথ পার্থক্যের জন্য দশা পার্থক্য হচ্ছে 2π। তাহলে এককের জন্য 2π/λ। আমরা যদি ধরি যে পথ পার্থক্যকে যদি আমরা R2 - R1 বলি, তাহলে এই পথ পার্থক্য, এটা হচ্ছে যে কোনো পথ পার্থক্যের জন্য তার দশা পার্থক্য আসছে 2π/λ R2 - R1। তাহলে আমরা এটাকে কিভাবে বলতে পারি যে দশা পার্থক্য সমান 2π পথ পার্থক্য/λ, তাই তো? তাহলে আমরা এখানে বলতে পারি দশা পার্থক্য বাই 2π সমান পথ পার্থক্য/λ। এখানে দেখো, এই চিত্রটা দেখো, প্রথম চিত্রটার সাথে এই চিত্রটার কতটুকু পথ পার্থক্য? এখান থেকে এখানে পথ পার্থক্য কতটুকু? পথ পার্থক্য λ/2, মানে হাফ সার্কেলে গেছে, মানে তরঙ্গ দৈর্ঘ্যের অর্ধেক। এখানে কতটুকু গিয়েছে? এখানে দেখো, একটা পূর্ণ কম্পন সম্পন্ন, মানে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য পথ পার্থক্য, এই দুটার মধ্যে পথ পার্থক্য হচ্ছে ল্যামডা। তাহলে তার দশা পার্থক্য হবে 2π, আর এখানে λ/2, তাহলে দশা পার্থক্য কত হবে? π।
আমরা ডিগ্রি হিসাবে যদি দেখি যে এখানে 90 ডিগ্রি, 180, তোমরা কার্ভ জানো, এগুলো অত ডিটেলস আমার মনে হয় বলার দরকার নাই, তোমরা বুঝো এগুলো। তাহলে দশা পার্থক্যের এই সম্পর্কটুকু আমরা খুব ভালো করে মনে রাখবো যে দশা পার্থক্য বাই 2π সমান পথ পার্থক্য বাই ল্যামডা, বা দশা পার্থক্য সমান 2π ইন্টু পথ পার্থক্য বাই ল্যামডা। তাহলে এখানে দেখো এই যে দুটো তরঙ্গের মধ্যে দশা পার্থক্য এবং পথ পার্থক্যের সম্পর্ক, যখন 0 দশা পার্থক্য তখন তার মান 0, π/2 হলে λ/4। আমি একটু আগেই তোমাদেরকে এগুলো দেখিয়েছি। তাহলে আমরা যখনই তার পথ পার্থক্য আর দশা পার্থক্য বলবো তখন এই সম্পর্কটুকু তোমাদেরকে বুঝতে হবে, তা না হলে আমরা উপরিপাতনের সাহায্যে যখন ব্যতিচার বের করব তখন জিনিসগুলো মানে সহজে বুঝতে পারবে না। আলোর তরঙ্গের উপরিপাতন নীতি, এটি শুধু আলোর তরঙ্গের জন্য না, এটি শব্দ তরঙ্গের জন্য প্রযোজ্য। এখানে দেখো দুটো তরঙ্গ, প্রথম তরঙ্গ, দ্বিতীয় তরঙ্গ, তারা কি একই রকম না দেখতে? এরকম দুটো তরঙ্গ যদি একটা আরেকটার উপর এসে পড়ে তখন কি হবে? তখন যে নতুন তরঙ্গটা হবে এটার সাথে এটা যোগ হয়ে যাবে, এটা একটু বড় হয়ে যাচ্ছে, তাই না? এই ধরনের উপরিপাতনকে আমরা বলি গঠনমূলক ব্যতিচার। যখন একই দশায় মিলিত হচ্ছে তখন কি হচ্ছে? বড় হচ্ছে। আর যদি এরকম হয়, এটা আছে নিচে আর এটা হচ্ছে উপরে, তাহলে এই দুইটা আমরা মানে গাণিতিক বিশ্লেষণ ছাড়াই তো বলতে পারি এটা এটাকে নাকচ করে দিবে, এই নেগেটিভ এই পজিটিভকে নাকচ করে দিবে। তাহলে আমাদের লব্ধি তরঙ্গটা কেমন হবে? দেখো এখানে কোনো বিস্তার নাই, মানে এটা একটা আরেকটাকে নাকচ করেছে, ধ্বংস হয়েছে, এটাকে বলি আমরা ধ্বংসাত্মক ব্যতিচার। তাহলে উপরিপাতনের উপর ভিত্তি করে ব্যতিচার কেমন হবে সেটা আমরা বুঝবো। তাহলে এখানে আমরা দেখি উপরিপাতন নীতিটা আমরা কিভাবে ব্যাখ্যা করছি। তাহলে আমরা কি বলছি? কোনো মাধ্যমের মধ্য দিয়ে একই সময় একাধিক তরঙ্গ সঞ্চালিত হলে যে কোনো বিন্দুতে লব্ধি সরণ তাদের সমষ্টির সমান। তোমাদের বইতে সমষ্টির আগে একটা কথা আছে, কোনো কোনো বইতে আছে বীজগণিতিক, কোনো কোনো বইতে আছে ভেক্টর। দুটোই আমরা বলতে পারি, তবে আমি ভেক্টর সমষ্টির সমান বলাটাই অধিক শ্রেয়, কারণ যেহেতু আমরা এখানে দিকটি বিবেচনা করি। তাহলে দুটি তরঙ্গের যোগফল হবে, তরঙ্গ দুটাকে আমরা যদি যোগ করি সেই যোগফলটাই হবে নতুন তরঙ্গ, লব্ধি তরঙ্গ হবে তরঙ্গ দুটার যোগফলের সমান। এখানে দেখো দুটা তরঙ্গ, এটার অ্যাম্পলিটিউড 1 ইউনিট, এটা 1 ইউনিট, তাহলে লব্ধি তরঙ্গটা কত হবে? 2 ইউনিট। যদি একটা 2 ইউনিট হতো, একটা 1 ইউনিট হতো, তাহলে লব্ধি তরঙ্গের বিস্তার কত হতো? 3 হয়ে যেত, তাই তো? এটাই উপরিপাতন নীতি। এখানে দেখো বিস্তার পজিটিভ দিকে 1, এটা নেগেটিভ দিকে 1, তাহলে এটার বিস্তার লব্ধি বিস্তার 0। যদি এরকম হতো এটা পজিটিভ দিকে 2 আর নেগেটিভ দিকে 1, তাহলে কিন্তু আমরা পজিটিভ দিকে 1 পেতাম, 2 কমে যেয়ে 1 হয়ে যেত। বা নেগেটিভ দিকে যদি 2 হতো, পজিটিভ দিকে যদি 1 হতো, তাহলে এটা নেগেটিভ দিকে আমরা পেতাম 1 হিসেবে। আমি আশা করি তোমরা বুঝতে পারছো বিষয়গুলো। তাহলে এই যে তরঙ্গ, এটার সাথে এটা, এই দুটি তরঙ্গ আছে 180 পথ পার্থক্য, এটাকে আমরা বলি আউট অফ ফেজ। তার পথ পার্থক্য হচ্ছে ফেজ ডিফারেন্স হচ্ছে দশা পার্থক্য হচ্ছে 180। 180তে পথ পার্থক্য হয় λ/2, আর এখানে তার পথ পার্থক্য 0। পথ পার্থক্য যখন 0 হবে এবং আরও 0-র সাথে আরও কিছু
মান আসবে আমরা দেখব। আমরা এখন ছবি দিয়ে শুধু 0 আর 180টা বুঝতে সুবিধা, আমরা এটা দেখছি। বোঝা যায়, সহজেই বোঝা যায়, তাই না? যখন একই দশায় আছে দুটা যোগ হয়ে বড় হয়ে যাবে, যখন বিপরীত দশায় থাকবে একটা আরেকটাকে নাকচ করবে। গঠনমূলক ব্যতিচার আরেকটা আমরা ছবি দেখি। এখানে দেখো দুটা তরঙ্গ, একটা ডট ডট দিয়ে দেখানো আছে আর একটা একটু ডিপ লাইনে। এই দুইটা তরঙ্গের মধ্যে পথ পার্থক্য হচ্ছে 0, দশা পার্থক্য 0। এখানে দেখো এটা এইটুকু পর্যন্ত এসেছে, তাই তো? তাহলে এইটুকু যদি আসে তাহলে তার মধ্যে এই দুটার মধ্যে এটা আরও এগিয়ে গিয়েছে এতটুকু, এটা এইটুকু পর্যন্ত আসছে, তাহলে এইটুকু তার মধ্যে পথ পার্থক্য, এটা এইটুকু এসেছে, তাহলে তার মধ্যে পথ পার্থক্য হচ্ছে 2 ল্যামডা। তাহলে 2 ল্যামডা হলে তার দশা পার্থক্য হবে 4 পাই। এখানে দেখো এইটুকু পার্থক্য, এখান থেকে এইটুকু, তার পথ পার্থক্য হচ্ছে ল্যামডা, দশা পার্থক্য হচ্ছে 2 পাই। এই ধরনের অবস্থায় কিন্তু তারা গঠনমূলক ব্যতিচার গঠন হবে, মানে দুইটা মিলে আমরা একটা মান পাব। আর ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে দেখো এটা একদম বিপরীত, তাদের পথ পার্থক্য হচ্ছে λ/2। λ/2 হয় পাই। এগুলো যদি মানে যখন তোমরা অঙ্ক করবে বুঝতে যদি প্রবলেম হয়, জাস্ট একটা সাইন কার্ভ এঁকে নিবা। আমরা প্রথমে যে সাইন কার্ভটা দেখিয়েছি, তাহলে খুব সহজেই এটা বুঝতে পারবে। এখানে দেখো কতটুকু, এখান থেকে এখানে 5/2 ল্যামডা পার্থক্য, এটা এইটুকু পর্যন্ত এসেছে, সেই জন্য 5/2। এইটুকু হচ্ছে অর্ধেক, এইটুকু ল্যামডা আর এইটুকু ল্যামডা, 2 ল্যামডা হয়ে গেল। আর এখানে আসছে λ/2, তাহলে 2 + ½ যোগ করলে আসবে 5/2 ল্যামডা। এখানে দেখো পথ পার্থক্য হচ্ছে 3 λ/2। 3 λ/2 এর জন্য তার দশা পার্থক্য হচ্ছে 3 পাই। এই চার্টে তোমাদেরকে গঠনমূলক ব্যতিচার এবং ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে দশা পার্থক্য এবং পথ পার্থক্যটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি এতক্ষণ যে আলোচনা করেছি সেটা সামারি। গঠনমূলক ব্যতিচারে দশা পার্থক্য থাকবে একই দশায় 0, 0 ছাড়াও আর কি থাকবে, আর থাকবে 2 পাই n। 2 পাই n মানে হচ্ছে n এর মান 1 2 3 এভাবে যাবে। 1 2 3 এভাবে গেলে তার মান আমরা পেয়ে যাব দশা পার্থক্য। আর পথ পার্থক্য থাকবে ল্যামডা সমান n ল্যামডা। n ল্যামডা, n এর মান হচ্ছে 0 1 2 3 4 এভাবে যাবে। ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে দেখো আমরা ছবিতে দেখেছি 180 ডিগ্রি। 180 ডিগ্রি ছাড়াও আর যেই মানগুলো সেগুলো হচ্ছে 2n - 1 পাই। 2n - 1 পাই, এখানে n এর মান 1 2 3। আর এটাকে যদি আমরা এভাবে লিখি পাই ইকুয়াল টু 180 অর 2n + 1 পাই, তখন n এর মান ধরবো 0 1 2 3, মানে 90 ডিগ্রির বেজোড় গুণিতক হিসাবে যেগুলো আমরা পাই আসে। এখানে দেখো n এর মান যদি 1 হয় তখন তার মান কি আসবে, 2 থেকে 1 গেলে থাকবে 1, তাহলে আসবে পাই। n এর মান যখন 2 থাকবে তখন কি 2 দুগুণে 4, 4 থেকে 1 যাবে 3 পাই। তারপরে 3 যখন আসবে তখন আসবে 5 পাই। তাহলে এভাবে কি পাইয়ের বেজোড় গুণিতক আসছে। এখানে এই যখন 2n - 1 ধরবো তখন কিন্তু n এর মান 1 থেকে শুরু হবে,
আর যখন 2n+1 দিয়ে আমরা ইকুয়েশন ধরবো তখন n এর মান 0 1 2 3 দিয়ে হবে। আমি তোমাদেরকে প্রেফার করব দ্বিতীয় সমীকরণটি মনে রাখার জন্য। তোমাদের কোনো কোনো বইতে হয়তো এটা আছে বা কোনো বইতে এটা আছে, দুটো একই জিনিস। আমরা বেশিরভাগ বইতে হয়তো এই ইকুয়েশনটা তোমরা দেখবে। আর পথ পার্থক্যের সময় কি 2n+1 λ/2 n = 0 1 2 3, মানে λ/2 এর দেখো বেজোড় গুণিতক আসবে। যখন n এর মান 0 তখন λ/2 1, যখন n এর মান 1 তখন 3, যখন n এর মান 2 তখন 5। বা এই ইকুয়েশনটাকে এভাবেও লেখা যায় n + ½ λ, n এর মান 0 1 2 3, সেই ক্ষেত্রেও একই রকম মান আসবে। আরেকটি মান লেখা যায় n - ½ λ, তখন n এর মান 1 2 3 এভাবে যাবে। এখানে কিন্তু n এর মান 0 নাই, 0 হলে ইকুয়েশন মিলবে না। আমি এই অনেকগুলো মান দিয়ে দেখিয়ে দিচ্ছি এই কারণ বিভিন্ন বইতে ইকুয়েশনগুলো এক এক রকম করে লিখে, তাতে যেন তোমাদের কোনো কনফিউশন তৈরি না হয়। তুমি যে কোনো একটি মান মনে রাখলেই তুমি গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে পারবে। তাহলে আমরা এতক্ষণে বুঝে গিয়েছি ব্যতিচার কয় ধরনের। আলোর ব্যতিচার 2 ধরনের, গঠনমূলক ব্যতিচার, সমদশায় উপরিপাতিত হয় এবং উজ্জ্বল আলো তৈরি হয়। আর ধ্বংসাত্মক ব্যতিচারে বিপরীত দশায় উপরিপাতিত হয় এবং অন্ধকার তৈরি করে। শব্দ ব্যতিচারের ক্ষেত্রে হবে জোরে শব্দ তৈরি হয় এবং কখনো শব্দ শোনা যায় না। ব্যতিচার আলো সাথে সাথে শব্দের তরঙ্গের জন্য কিন্তু প্রযোজ্য হয়। ইয়ংয়ের দ্বিচির পরীক্ষা, এটি ব্যতিচার তৈরির একটি পরীক্ষা। ইয়ং এই পরীক্ষাটি করেছিলেন, তার নাম অনুসারে এটি ইয়ংয়ের দ্বিচির পরীক্ষা হিসাবে পরিচিত। এই হচ্ছে ইয়ং এই দ্বিচির পরীক্ষাটা। চির মানে হচ্ছে খুব সরু পথ। এখানে কি করেছে, একটা মূল সোর্স, সেখান থেকে আলো যাচ্ছে, তারপর কি একটু দূরে যেয়ে দুটো ছিদ্র করা হয়েছে, খুব ছোট ছিদ্র। এই ছোট ছিদ্র দিয়ে আলোগুলো এখানে দেখো ছোট্ট ডট ডট দেওয়া হয়েছে। আমরা হাইগেন্সের নীতি যে বলেছি তরঙ্গ আকারে ছড়িয়েছে, এখানে যেই বিন্দুটা আছে সেও গৌণ তরঙ্গ হিসাবে থাকবে, সে গৌণ তরঙ্গ হিসাবে ছড়িয়ে যাচ্ছে এবং এই ছড়িয়ে যাওয়ার পথেই আলোর উপরিপাতন হচ্ছে। আমরা এই দুটো উৎস তখন সুসঙ্গত উৎস হিসাবে থাকবে। আমরা একটু দূরে যদি একটা পর্দা ধরি তখন দেখা যাবে যে কোথাও উজ্জ্বল আলো, কোথাও আলো নাই। এখানে দেখো, এখানে আলো সমদশায় পড়েছে, ফলে এখানে উজ্জ্বল আলো তৈরি হয়েছে। আর এই জায়গাগুলোতে যেগুলো নীল রঙের ডট ডট, সেখানে বিপরীত দশায় মিলিত হয়েছে এবং সেখানে আলোর তীব্রতা নাই। আমরা যদি আরো একটু চিত্র দিয়ে দেখি, লাল আলোগুলো হচ্ছে সমদশায় মিলিত হয়েছে আর নীলগুলো বিপরীত দশায় মিলিত হয়েছে। ফলে শব্দ, এটি নতুন, আমরা এখানে একটা পর্দা ধরলে দেখা যাবে যে কখনো বেশি আলো, কখনো আলো নাই। তাহলে ইয়ংয়ের এক্সপেরিমেন্টের মানে যেভাবে সাজানো হয়, দুটা সুসঙ্গত উৎস থাকবে, এই দুটাকে বলছে দ্বিচির। আমরা যে বলছি দ্বিচির, এই দুটা হচ্ছে দ্বিচির, আর এখানে হচ্ছে পর্দা। এভাবে ইয়ংয়ের দ্বিচির পরীক্ষার অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছিল। আমরা এই দ্বিচির পরীক্ষাটি নিজেরা একটু বাসায় এক্সপেরিমেন্ট করতে পারি। তুমি যদি একটি বড় একটা শক্ত একটা বোর্ড টাইপের কাগজ নিয়ে ছিদ্র করো, তাহলে দেখবা যে আলোর দিকে ধরলে এরকম দুটা আলো পড়ছে। কিন্তু তুমি যদি এই ছিদ্রটাকে খুব সূক্ষ্মভাবে করো,
ছিদ্রটা যদি খুব চিকন করে কাটো একটা হার্ডবোর্ডে, তাহলে দেখবে যে তুমি ওয়ালে বা কোথাও যদি ধরো, তখন দেখা যাবে যে এরকম ফ্রিঞ্জ তৈরি হয়েছে, লাল আলো। লাল আলো মানে উজ্জ্বল আলো তৈরি হয়েছে, আর এই যে কালো কালো অন্ধকার। এই পরীক্ষাটি নিজেরা একটু ট্রাই করো যে বাসায় করতে পারো কি না। একটু শক্ত কাগজ নিবে, হার্ডবোর্ড টাইপের কাগজ নিবে, তাহলে করতে পারবে। এবং খুব ধারালো ব্লেড বা ছুরি দিয়ে খুব সূক্ষ্ম করে ছিদ্র করবা, তাহলে এটি করা যায়। আরেকভাবে তোমরা এই পরীক্ষাটা দেখতে পারো, যে মশারি যে টাঙাও, মশারির ডাবল লেয়ার করে যদি আলোর দিকে তাকাও, তখনও ওই মশারির ভিতরে কালো কালো ফ্রিঞ্জ দেখা যায়। যদি আমরা একবর্ণী আলো না নিয়ে যদি সাদা আলো নেই, তাহলে কিন্তু এরকম রঙিন, যেটা তোমাদেরকে সাবানের বুদবুদ বা তেলের পানির উপর, তেল ফোটার উপর যেটা পড়ে বলেছি, যে রঙিন তৈরি হয়। আর সোডিয়াম আলো দিয়ে করলে এই ধরনের ফ্রিঞ্জ পাওয়া যায়, মানে উজ্জ্বল আলো, এতে কালোগুলো হচ্ছে অন্ধকার, এখানে বিপরীত দশায় মিলিত হয়েছে। আর যেটা উজ্জ্বল দেখছো সেখানে সমদশায় মিলিত হয়েছে। তাহলে ইয়ংয়ের দ্বিচির পরীক্ষায় আমাদের সেই একই কথা, যখন সমদশায় মিলিত হবে তখন কি হবে, এই যে গঠনমূলক ব্যতিচার হবে। আর বিপরীত দশায় মিলিত হলে তখন বিস্তার থাকবে না, লব্ধি শূন্য হয়ে যাচ্ছে, সেটাকে আমরা বলছি ধ্বংসাত্মক ব্যতিচার। তাহলে এই যে ছিদ্রগুলো, দ্বিচির পরীক্ষার ছিদ্র থেকে আমরা যে পর্দাটা ধরি, এটা এখানে দেখেই তো বুঝতে পারছো এখানে কেমন যে কালো তৈরি হয়েছে। দেখো ছবিতে দেখানো আছে, এটা বিপরীত দশায় মিলিত হয়েছে। আর এটা এখানে উজ্জ্বল আলো তৈরি হয়েছে, উজ্জ্বল আলোর জন্য দুটা মানে একই দশায় মিলিত হয়েছে। তাহলে উজ্জ্বল আলো এইরকম যখন একই দশায় মিলিত হবে উজ্জ্বল আলো পাবো, আর যখন বিপরীত দশায় মিলিত হবে তখন অন্ধকার আলো পাবো। তরঙ্গ আকারে যদি দেখি, এখানে দেখো পি বিন্দু, কিউ বিন্দু, আর বিন্দু, ভি বিন্দু। আমরা একটা বিন্দু দেখি পি, এখানে কেমন, এখানে তার পথ পার্থক্য 0। কিউ বিন্দুতে তার পথ পার্থক্য লেমডা, আর বিন্দুতে তার পথ পার্থক্য হচ্ছে 2 লেমডা। আমরা কিন্তু গঠনমূলক ব্যতিচারে দেখেছি যে পথ পার্থক্য হবে n লেমডা, আর ধ্বংসাত্মক ব্যতিচারে পথ পার্থক্য হবে n+12 লেমডা বা 2n+1 লেমডা। আমরা যেভাবেই, আমি 3টা ইকুয়েশন দিয়ে তোমাদেরকে দেখিয়েছি। তাহলে এখানে ইউডব্লিউটা দেখো, ইউ হচ্ছে এই যেটা, এখানে বিপরীত দশায় মিলিত হয়েছে, এবং তরঙ্গ দুটার মধ্যে যে পথ পার্থক্য সেটি হচ্ছে λ/2। এভাবে ইয়ংয়ের দ্বিচির পরীক্ষা থেকে যেই তরঙ্গ দুটা সোর্স থেকে আলোগুলো বের হয়ে এভাবে সমদশায় এবং বিপরীত দশায় মিলিত হয়ে উজ্জ্বল আলো বা অন্ধকার পট্টি তৈরি করে। আমরা কিছু সূত্র, যেগুলো তোমরা জানো, তবু আমি আবার বলছি যে এই সূত্রগুলো এতক্ষণ যে আলোচনা করলাম এবং এই সূত্রগুলো, এগুলো যদি তোমরা জানো, তারপরের যে আমরা গাণিতিক বিশ্লেষণে যাব সেটি তুমি নিজেই করতে পারবে। সাইন আলফা সমান হচ্ছে লম্ব/a/c, এটি হচ্ছে সাইন আলফা। আমি যদি সাইন বিটা বের করি, তাহলে আমার ইকুয়েশনটা কি হবে, বিটা সমান এখন লম্ব হয়ে যাবে বি, ভূমি হয়ে যাবে এ। আরেকটা সূত্র, ধরো এখানে থিটা কোণ, আমার যদি এই দূরত্বটুকু খুব ক্ষুদ্র হয়, খুব ক্ষুদ্র হলে কি হবে, তখন আমরা এই দূরত্ব এবং এই দূরত্বটুকুকে সমান ধরতে পারি। তখন সাইন থিটা সমান লেখা যায় ট্যান থিটা সমান থিটা। কোণের মান খুব ছোট হলে তখন আমরা এইভাবে আমরা লিখতে পারি, সাইন থিটা সমান লম্ব/অতিভুজ। তাহলে অতিভুজ আর আমার ভূমি আমরা কি বলছি, যে প্রায় সমান যখন কোণের মান খুব ছোট থাকে।
সেই জন্য তখন আমরা সাইন থিটাকে ট্যান থিটা হিসাবে ধরতে পারি এবং সাইন থিটা সমান থিটা, ট্যান থিটা সমান থিটা লিখতে পারি। ত্রিকোণমিতির এই সূত্রটি, প্রথম সূত্রটি সাইন এ প্লাস সাইন বি সমান 2 সাইন এ প্লাস বি বাই 2 কজ এ মাইনাস বি বাই 2, এই সূত্রটি আমাদের লাগবে। আর একটু আগেই বলেছি যখন থিটা ছোট হয় তখন সাইন থিটা সমান থিটা হয় এবং ট্যান থিটা সমান থিটা হয়। এটি তোমরা জানো, পিথাগোরাসের উপপাদ্য, সমকোণী ত্রিভুজের অতিভুজের বর্গ সমান অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান। আর এগুলো তো একেবারেই ছোট ক্লাসে পড়ে এসেছো, তাই না? তাহলে এই যে সূত্রগুলো বললাম, এই সূত্রগুলো যদি তুমি জানো, তাহলে আমরা এখন যে ব্যতিচারের গাণিতিক বিশ্লেষণটুকু করব, আমার ধারণা তোমাদেরকে কিছুই বলতে হবে না, তোমরা নিজেরাই এগুলো করতে পারবে। তাহলে আমরা ব্যতিচার তৈরি করব ইয়ংয়ের দ্বিচির পরীক্ষায়। এই যে দুটো চির, সেই চির দুটার মধ্যে যে পার্থক্য, দূরত্ব, সেই দূরত্বকে আমরা স্মল ডি দিয়ে লিখছি। কোনো বইতে এটি এ দিয়েও লেখা আছে, বা 2D দিয়ে লেখা আছে, বা 2A দিয়ে লেখা আছে। যখন তোমাদের সৃজনশীল প্রশ্ন আসবে তখন তোমরা এই জিনিসটা খেয়াল করবে যে এখানে আমার দূরত্বের মানটুকু কিভাবে দেওয়া আছে। আমরা এখানে দূরত্বটুকু ডি দিয়ে লিখছি। এখান থেকে এই দূরত্বটুকু মানে প্রথম ছিদ্র থেকে পি বিন্দুর একটা বিন্দু ধরছি যে এখানে আলো এসে পড়ছে, S2 থেকে আলো এসে পড়ছে। এইটুকু দূরত্বকে আমরা এখানে ব্যতিচারের তৈরি হবে সে ব্যতিচারের দূরত্ব বলবো। আর এইটুকু হচ্ছে পর্দার দূরত্ব। চির থেকে পর্দার দূরত্বকে আমরা বড় হাতের ডি দিয়ে ডিনোট করছি। চিরের মধ্যে দূরত্ব 2D। আর এই বিশ্লেষণটুকু আমরা পরে যখন অ্যাঙ্গেল বের করব আমরা বলবো যে তার মধ্যে কিভাবে মানটুকু বের হয়। এখন আমরা প্রথমে গাণিতিক বিশ্লেষণে যাই, তরঙ্গ দুইটার উপরিপাতন হলে কি হয় সেটা দেখি। তরঙ্গের সমীকরণ তো আমরা জানি যে তরঙ্গের সমীকরণ সমান y = a sin twice pi by lambda vt minus x। এ হচ্ছে তরঙ্গের বিস্তার। তাহলে দুটো তরঙ্গ একই দিকে যাবে, একই দিকে যখন যাবে আমরা আরেকটা তরঙ্গকে লিখছি y2, আর এখানে লিখলাম x2। মানে x1 হচ্ছে তার পথ পার্থক্য, মানে সে যেই পথটুকুতে গেছে সেটি হচ্ছে x1, আর দ্বিতীয় তরঙ্গটুকু গিয়েছে x2-তে। তাহলে এই দুটি তরঙ্গের উপরিপাতন হলো উপরিপাতন নীতি y = y1 ± y2। মানে প্লাস মাইনাস হচ্ছে আমাদের দিক বিবেচনা করতে হবে। তোমরা স্থির তরঙ্গের সময় দেখেছো যে এখানে মাইনাস একটা ইকুয়েশন থাকে, একটা ইকুয়েশন প্লাস থাকে। তাহলে আমাদের এখানে যদি আমরা এই জিনিস বিবেচনা না করি, সেই জন্যই সেটাকে ভেক্টর সমষ্টি বলা হয়। আচ্ছা, তাহলে দেখো y = y1 + y2। তাহলে এটা সিম্পল কার মতো? ত্রিকোণমিতিতে যে অঙ্কগুলো করো সেই অঙ্কের মতো। y = sin a + sin b এর সূত্র এখন প্রয়োগ করব। প্রয়োগ করলে ইকুয়েশন দাঁড়াচ্ছে, যোগ করেছি সূত্রের 2 sin a + b cos a - b। তাহলে এটাকে আমরা সিম্পলিফাই করলাম। এখন দেখো সাইনের এই অংশটুকু 2vt-তে আমরা কেটে দিলাম vt, আর এখানে x1-কে মাইনাস কমন নিয়ে x1 + x2 করলাম। এটা আমরা এইভাবে লিখতে পারি। আর এই অংশটুকুকে আমরা এখানে নিয়ে আসলাম। আমরা তরঙ্গের সমীকরণে আমরা তরঙ্গের এটা জানি যে সাইনের এখানে দেখো সাইন অংশটুকু যেটা আছে সেটা কিন্তু তরঙ্গের বিস্তার। এখানেও সাইন বাদে যে অংশটুকু থাকবে সেটা তরঙ্গের বিস্তার। তাহলে এখানে সাইনের অংশটুকু আমাদের বের হয়ে গেল sin twice pi by lambda vt minus x1 + x2। এটাকে যদি আমরা গড় মান x ধরি তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি sin vt - x। x হচ্ছে x1 + x2-র গড় মান।
তাহলে এখানে সাইন বাদে যে অংশটুকু আছে 2a cos পাই বাই ল্যামডা x2 মাইনাস x1, এইটুকু হচ্ছে নতুন যে তরঙ্গটি তৈরি হলো সেই তরঙ্গের বিস্তার। এই বিস্তার কি বেশি হচ্ছে না কম হচ্ছে তার উপরই নির্ভর করবে যে গঠনমূলক ব্যতিচার হবে না ধ্বংসাত্মক ব্যতিচার হবে। স্থির তরঙ্গের সময় তোমরা দেখেছো সাইনের সাথে কিন্তু এক্স যুক্ত টার্ম থাকে না, তখন আমরা এটা বুঝি যে এটা স্থির তরঙ্গ হয়ে গেছে। কিন্তু এখানে দেখো সাইনের সাথে এক্স যুক্ত টার্ম আছে, তার মানে এটি অগ্রগামী তরঙ্গ হিসাবেই থাকছে। 2a cos পাই বাই ল্যামডা x2 মাইনাস x1, x2 মাইনাস x1 হচ্ছে নতুন তরঙ্গের পথ পার্থক্য, মানে তরঙ্গ দুটার মধ্যে যে পথ পার্থক্য হচ্ছে সেই পথ পার্থক্য হচ্ছে x2 মাইনাস x1। তাহলে আমরা এটাকে লিখতে পারি y ইকুয়াল টু a সাইন টুয়াইস পাই বাই ল্যামডা vt মাইনাস x। a মানে কি? a হচ্ছে 2a cos টুয়াইস পাই বাই ল্যামডা x2 মাইনাস x1। তাহলে এই যে বিস্তার, সেই বিস্তারের সবচেয়ে বেশি মান কি হবে? সবচেয়ে বেশি মান হবে 2a, এবং আমরা বলবো প্লাস মাইনাস 2a। এখানে আরেকটা জিনিস তোমাদেরকে বলি, আমরা যেহেতু এখানে তরঙ্গের সমীকরণে সাম্য অবস্থা থেকে দুই দিকে যাচ্ছে, তাই না? বিস্তারটা আপনি ধরো যদি এ হয়, এখানে যদি বিস্তার যদি এ হয়, তাহলে এ যখন দুই দিকে হচ্ছে, আমরা কজের নর্মালি বলি যে কজের সর্বোচ্চ মান হচ্ছে +1, সর্বনিম্ন মান হচ্ছে -1, কিন্তু তরঙ্গের সময় আমরা বলবো সর্বোচ্চ মান +-1, সর্বনিম্ন মান 0। তার কারণ হচ্ছে সাম্য অবস্থায় যখন থাকে তখন সেটি হচ্ছে সর্বনিম্ন মান, আর পজিটিভ দিকে সর্বোচ্চ মান, -1 হচ্ছে নেগেটিভ দিকে সর্বোচ্চ মান। তাহলে দেখো এই যে আমরা এখানে লিখলাম যে বিস্তারের মান হবে +-2a, এটি হবে সর্বোচ্চ মান এবং এখানে তৈরি হবে গঠনমূলক ব্যতিচার। আর যখন বিস্তার 0 হবে সেটি হবে সর্বনিম্ন মান, কারণ কজের এই মানের উপরই নির্ভর করবে। 2a তো এখানে ফিক্সড, কজ থিটা মানে এই পাই বাই ল্যামডা x2 মাইনাস x1 মানে কি পথ পার্থক্যকে আমরা দশা পার্থক্যে নিব, দশা পার্থক্য তার কত সেটা অ্যাঙ্গেল হিসাবে আসবে, কোণ হিসাবে আসবে এবং কোণের মান বসবে, এবং কজের সর্বোচ্চ মান আমরা বলেছি ধনাত্মক দিকে +1, ঋণাত্মক দিকে -1, আর সর্বনিম্ন মান 0। যখন 0 হবে তখন ধ্বংসাত্মক ব্যতিচার হবে, যখন +-2 হবে তখন গঠনমূলক ব্যতিচার হবে। তাহলে গঠনমূলক ব্যতিচারের শর্ত কি হবে? গঠনমূলক ব্যতিচারের শর্ত হবে যখন বিস্তার a সমান 2a cos 2 পাই ল্যামডা x2 মাইনাস x1 সমান +-2a হবে, তখন গঠনমূলক ব্যতিচার হবে। তাহলে এই যে কজের মান পাই বাই ল্যামডা x2 মাইনাস x1 সমান কি হতে হবে? +-1। +-1 কখন হবে? কজের মান 0-তে +1, 180-তে -1, তারপর 360 ডিগ্রি। এভাবে আমরা এটাকে যদি ধারায় সাজিয়ে লিখি তাহলে আমরা বলবো cos n পাই। ঠিক আছে না? কজের সর্বোচ্চ মান +- হবে যখন cos 0, cos 180, cos 360 ডিগ্রি হয়। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? যে cos 0, cos 180-কে লিখতে পারি পাই, তারপর 360 ডিগ্রিতে 2 পাই, 3 পাই, এভাবে cos n পাই। n হচ্ছে 0, 1, 2, 3 এভাবে। তাহলে এখন দুই পাশে আমরা cos কেটে দেই, তাহলে পাই বাই ল্যামডা সমান কি বলতে পারি? x2 মাইনাস x1 সমান 0 পাই, 2 পাই, 3 পাই, n পাই, তাই তো? এখনই আমরা পথ পার্থক্য বের করতে চাই, তাহলে পথ পার্থক্য সমান কি হবে? পথ পার্থক্যকে আমরা x2 মাইনাস x1 বা r2 মাইনাস r1 যেভাবেই ডিনোট করি আমরা পথ পার্থক্য লিখলাম। তাহলে পথ পার্থক্য কত হবে? প্রথমটা 0 চলে আসবে, আর এখানে ল্যামডা উপরে চলে আসবে পাই পাইয়ে কাটা, তাহলে এখানে থাকছে, এটি তো ঐকিক নিয়মের মতোই, নিশ্চয়ই বুঝতে পারছো, x2 মাইনাস x1 এটা এই পাশে চলে গেলে ল্যামডা উপরে চলে আসবে, আর এখানে ল্যামডা নিচে আসলে পাই পায়ে ল্যামডা উপরে চলে গেলে এখানে পাই পায়ে কাটা যেয়ে থাকবে 0 পাই, 2 পাই, 3 পাই, n পাই। তাহলে গঠনমূলক ব্যতিচারের শর্ত কি?
পথ পার্থক্য হবে এন ল্যামডা, এন এর মান 0, 1, 2, 3 এভাবে মনে থাকবে। এটি হচ্ছে গঠনমূলক। আমরা কিন্তু আগে ছবিতে শুধু 0 দিয়ে দেখিয়েছিলাম, তখন আমরা এন পাই বলেছি। এখন দেখো এন ল্যামডা, এইটি মনে রাখতে হবে, বুঝতেও হবে, মনেও রাখতে হবে। এবার দেখো ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত আমরা দেখি। ধ্বংসাত্মক ব্যতিচার আমরা বিস্তার পেয়েছি, এই বিস্তারের মান কি হবে? 0 হবে, তাই তো? বিস্তার সর্বনিম্ন হবে এবং ধ্বংসাত্মক ব্যতিচারে বিস্তার a = 0। a = 0 কখন হবে? যখন কজের মান হবে 0। কজের মান কখন 0 হবে? এই কস থিটার মান কখন 0 হবে? কজ 90 ডিগ্রিতে। কস π/2, 3 π/2 মানে π/2 এর বেজোড় গুণিতক, 5 π/2, 7 π/2। তাহলে এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে আমরা লিখতে পারি 2n + 1 π/2, n = 0, 1, 2, 3। দেখো n এর মান যদি আমরা 0 বসাই তাহলে সেটা হবে π/2, n এর মান যদি 1 বসাই তাহলে হবে 3 π/2, n এর মান যদি 3 বসাই 3 × 2 = 6, 7। এভাবে আমরা এই ধারায় লিখতে পারি। তাহলে এখানে আমরা দুই পাশে কস বাদ দিলাম, ঠিক আগের মতো। কস চলে গেলে থাকলো এইটুকু। এখান থেকে আমরা π/2 এর মান বের করব, সরি x2 - x1 পথ পার্থক্য বের করব। তাহলে এখানে দেখো এই যে ল্যামডা উপরে চলে আসলো, এই পাই আর এই পাইতে কাটা। তাহলে এখানে থাকলো λ/2, পরে থাকলো 3 λ/2, 5 λ/2। তাহলে এটাকে আমরা ধারায় এভাবে লিখতে পারি 2n + 1 λ/2। তাহলে ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত হচ্ছে পথ পার্থক্য হবে 2n + 1 λ/2। বা এটিকে কিন্তু আমরা ধারায় আরও কয়েকভাবে আমি দেখিয়েছি যে আমরা ওভাবেও লিখতে পারবো। তবে আমি যে কোনো একটা মনে রাখলেই তোমাদের জন্য সহজ হবে। এখানে দেখো, যদি তুমি 2n + 1 λ/2 এভাবে না লিখে আমরা এটাকে n - ½ ল্যামডা হিসাবেও লিখতে পারি, তখন n এর মান 1, 2, 3 এভাবে। আমি এটি আগেও তোমাদেরকে বলেছি, আমরা যে কোনোভাবে দেখাতে পারি, তবে এই ইকুয়েশনটুকুই মনে রাখার চেষ্টা করবে। এখানে n এর মান 0, 1, 2, 3 আর এখানে n এর মান 1, 2, 3। বা আরেকটা ইকুয়েশন আমি বলেছিলাম, সেটি ছিল আরেকটা ইকুয়েশন কি ছিল? n + ½ λ/2, n + ½ ল্যামডা এ ধরনের ছিল বোধহয়। তাহলে আমরা এখন একটা বিরতি নেই। এই ক্লাসটুকুর বাকি অংশ আমরা বিরতির পর আবার দেখব।